খুলনা থেকে, মঈনুদ্দিন ময়মনসিংহ থেকে, রিপন ইসলাম বগুড়া থেকে, সোহাগ নিলয় সোহাগ নলি শরীয়তপুর থেকে। আচ্ছা, বন্যা আক্তার নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, তাহলে আজকে আমরা শুদ্ধিকরণ লেকচার 2 নিয়ে আলোচনা করব। জামিল উদ্দিন ঢাকা থেকে। আচ্ছা, অনেকে সালাম জানাইছে। আচ্ছা, মাহফুজুর রহমান লক্ষ্মীপুর থেকে। আচ্ছা, রাজ্জাক বগুড়া থেকে, তাসলিমা কক্সবাজার থেকে। আচ্ছা, রেল সাহেব জানতে চেয়েছি কেমন আছি, আশা করি খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি সব জায়গা থেকেই আছে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে শুরু করে দিই আমরা। আচ্ছা, প্রথম আমরা আজকে লেকচার যেটা শুরু করব সেটা হচ্ছে এই শয় ত এবং শয় থ, এই চমৎকার এই আলোচনাটা থেকে শুরু করব। অর্থাৎ আমরা যখন লিখি তখন আমরা বিভ্রান্তিকরের মধ্যে পড়ি, কোথায় শয় ত হবে আর কোথায় শয় থ হবে। যেমন মুখস্থ বানানটা লিখতে খুবই সমস্যা হয়, দেখা যায় যে প্রায় বইতে আমরা দেখি যে মুখস্থ বানান কেউ এইভাবে লেখে, কেউ আবার মুখস্থ বানানটা এইভাবে লেখে। আচ্ছা, তাহলে এ নাম্বারে আমি এটা দিলাম আর বি নাম্বারে দিলাম এইটা। আচ্ছা, একটু কমেন্টে লেখেন তো মুখস্থ বানান আসলে কোনটা রাইট, এই শয় ত হবে না শয় থ। এটা আবার অনেকে হ মনে করে, না এটা হ না, এটা হচ্ছে থ। তাহলে একটু কমেন্টে লেখেন যে এ নাম্বারটা রাইট হবে না বি নাম্বারটা রাইট হবে, এটা কমেন্টে লেখেন। আমরা এই যে মুখস্থ বানানটা, হ্যাঁ, এই মুখস্থ বানানটা আমরা ত দিয়ে লিখব না থ দিয়ে লিখব, অর্থাৎ এই যে প্রথম যেটা সেটা হচ্ছে ত আর এটা হচ্ছে থ। আচ্ছা, মুখস্থ ফাতেমা সে থ লিখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ বি দুটোই আসতেছে অ্যান্সার, তবে বির পরিমাণটা বেশি। এ নাম্বার 2-1 জন লিখছে। আচ্ছা, এখন আমরা এভাবে অনেকগুলো বিপদে পড়ি যে কোথায় ত হবে আর কোথায় থ হবে, এটা নিয়ে খুবই বিপদের মধ্যে পড়ি। আচ্ছা, যেমন আরেকটা প্রশ্ন করব, আমি আজকে অনেকগুলো প্রশ্ন করব আর আশা করি এখান থেকে আমি কি কি শেখাবো একটু বলে নিই। এখান থেকে আমি পথ নির্ণয় শেখাবো, পথ নির্ণয়। আচ্ছা, তারপর এখান থেকে আমি এক কথায় প্রকাশ শেখাবো, এক কথায় কথায় প্রকাশ শেখাবো। আচ্ছা, তারপর এখান থেকে আমি কি শেখাবো, এখান থেকে আমি বানান শুদ্ধিকরণ শেখাবো, বানান শুদ্ধিকরণ শেখাবো। অর্থাৎ এই জায়গা থেকে আমরা ত এবং থয়ের যদি ব্যাখ্যা খুব ভালোভাবে জানি তাহলে আমরা 3টা জিনিস কমপ্লিট করতে পাবো, অর্থাৎ এক কথায় প্রকাশ কমপ্লিট করতে পাবো, তারপরে আমরা পথ নির্ণয় অর্থাৎ কোনটা কোন পথ, হ্যাঁ, সেটা নির্ণয় করতে পারবো, এবং সাথে আমরা কি বের করতে পারবো, সাথে আমরা এক কথায় প্রকাশ বের করতে পারবো। এতগুলো জিনিস শেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা টেস্ট করি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন একটু সবাই লেখেন যে সমস্ত সমস্ত এইটার এই পদটার বিশেষ্য রূপ কী, সমস্ত এর বিশেষ্য রূপ কী, বিশেষ্য রূপ কোনটি, রূপ কোনটি একটি লেখেন। দেখেন, এমন একটা কৌশল শেখাবো, অসাধারণ কৌশল। এই টাইপের প্রশ্নে যদি আসে যে এটা বিশেষ্য পদ না বিশেষণ পদ, সমস্তটা বিশেষ্য পদ না বিশেষণ পদ, এবং এই যদি বিশেষ্য বা বিশেষণ হয় এটার বিশেষ্য রূপ কী বা এটার বিশেষণ রূপ কী, এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা এই টপিকটা থেকে শিখে ফেলব। আচ্ছা, সমস্ত এর বিশেষ্য রূপ কী। আচ্ছা, এবার প্রশ্ন করছি 2 নম্বর প্রশ্ন, যে বিশেষ্য রূপ কী, সমস্ত এর বিশেষ্য রূপ কী। আর সমস্ত বানান
আমরা এটা যেহেতু সহজ, এটা আমরা থ লিখি না, আমরা তয়ে লিখি। আচ্ছা, আমার এখানে নেট প্রবলেম বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে, ক্লাস করেন। হ্যাঁ, তাহলে আমি আর একটা প্রশ্ন করছি যে সমস্ত এর বিশেষ রূপ কী? এই অসাধারণ টেকনিকগুলো আমরা শিখে ফেলবো এইখান থেকে, আজকের আলোচনা থেকে। এই 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু মূল আলোচনায় চলে যাব এবং অবাক হয়ে যাবেন যে আজকে এতগুলো কৌশল শিখে ফেলবেন। এই বানানগুলো তো পারবেনই, এর সাথে বিশেষ রূপ বিশেষণ রূপ কোনটা, এক কথায় প্রকাশ কী, এগুলো আশা করি পেয়ে যাবেন এবং কোনটার অর্থ কী দাঁড়ায় সেটা। আচ্ছা, তাহলে সমস্ত সমস্ত এর বিশেষ রূপ লিখছে সকল। আচ্ছা, ওকে, তাহলে দেখেন আচ্ছা, অনেকে সকল লিখছে। আচ্ছা, দেখেন তাহলে আমরা এবার আলোচনায় যাই। এবার খুব মনোযোগ দিয়ে শিখবেন, এই টোটাল যে বিষয়গুলো আমরা শিখে ফেলবো চমৎকারভাবে। আচ্ছা, আপনারা যে অ্যান্সারটা দিচ্ছেন এটা ভুল অ্যান্সার দিচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, যেটা পারছেন সেটাই লেখেন, সমস্যা নাই। আমরা যেহেতু শিখবো, হ্যাঁ, আমরা এক একজন এক একটা বিষয়ে বেশি ভালো জানি, ঠিক না? তাহলে আমরা যেহেতু টিচার মানুষ, আমরা একটু বেশি জানবো আপনাদের চেয়ে, এই। কিন্তু টিচার মানে যে পৃথিবীর সব কিছু জানবে এমন না, তবে মোটামুটি মৌলিক জিনিসগুলো সব জানা দরকার একটা টিচারের, যেহেতু সে পড়ায় অনেক দিন ধরে, 10-12 বছর ধরে যখন একটা সাবজেক্ট পড়ায়, তখন মোটামুটি বিষয়গুলো জানা উচিত। আচ্ছা, এবার দেখেন সমস্ত বিষয়গুলো আমরা শিখব। ব্যাখ্যা দিব আমরা ব্যাখ্যা দেব। প্রথম যে ব্যাখ্যাটা, যে কোথায় শয় ত যুক্ত হবে, কোথায় স ত যুক্ত হবে, মনে রাখবেন মূল শব্দে মূল শব্দে মূল শব্দে যদি দন্তাস্ব থাকে তাহলে এর সাথে শয় ত হবে, এতটুকু কথা বুঝলেই হবে। মূল শব্দে যদি দন্তাস্ব থাকে তাহলে শয় ত হবে, এতটুকু মনে রাখেন। কোনো মূল শব্দে যদি দন্তাস্ব থাকে তাহলে তার সাথে দন্তাস্বয় ত হবে, এতটুকু বুঝলেই হবে। এখন কেমন বিষয়টা দেখেন, ধরেন আমরা লিখছি অভ্যাস, মূল শব্দ কি? মূল শব্দ লিখলাম অভ্যাস। আচ্ছা, অভ্যাস অভ্যাস এটা যদি মূল শব্দ হয় তাহলে এর সাথে, যেহেতু আমরা মূল শব্দের শেষে কি আছে, দন্তাস্ব আছে, তার মানে এর সাথে আমরা ত বসাবো, তার মানে অভ্যস্ত। অভ্যস্ত। আচ্ছা, আরেকটা বলি তাহলে আরও বুঝবেন। যেমন যদি থাকে, মূল শব্দটা যদি হয় বিশ্বাস, কি আছে? বিশ্বাস আছে। মূল শব্দে কি আছে? দন্তাস্ব আছে, তার মানে কোনো কথা নেই, এটা হয়ে যাবে আমাদের বিশ্বস্ত। তার মানে আমাদের যেহেতু মূল শব্দে, তাহলে আমরা ত বসাবো। তাহলে চমৎকার একটা কৌশল বলে দিছি, কোনো মূল শব্দে যদি দন্তাস্ব থাকে তাহলে সেটা অবশ্যই সেই শব্দের সাথে ত যুক্ত হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন কি? একটু বুঝতে পারছেন কি না? ইয়েস নো লেখেন, যদি বুঝে থাকেন তাহলে ইয়েস লেখেন। মূল শব্দে যদি আমাদের কি থাকে, মূল শব্দে যদি আমাদের দন্তাস্ব থাকে তাহলে তার সাথে আমাদের ত যুক্ত করতে হবে, শয় ত যুক্ত করতে হবে। এতটুকু কথা বুঝতে পারছেন কিনা? এতটুকু আগে লিখে পাঠান। চমৎকার চমৎকার টেকনিক দিয়ে শিখবো। আচ্ছা, স্বাস্থ্য বানানটা অবশ্যই এটা শিখাবো। আচ্ছা, ইয়েস, এতটুকু আগে লেখেন, এতটুকু বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ইয়েস গুড। আচ্ছা, বুঝতে পারছেন, ওকে। এবার দেখেন যে শব্দটার সাথে এবার আবার বলতেছি, দেখেন যে শব্দটার সাথে দন্তাস্ব থাকবে সেই মূল শব্দটা হবে বিশেষ্য পদ। কি পদ? বিশেষ্য পদ। আর এর সাথে যখন আমরা ত যুক্ত করব তখন হয়ে যাবে সেটা বিশেষণ পদ, তখন হয়ে যাবে কি? বিশেষণ পদ। ওকে, আচ্ছা আচ্ছা, রিয়েল সাহেব লিখছে জি স্যার। আচ্ছা, অনেকেই জি স্যার লিখছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এবার যে ইম্পর্টেন্ট কথাটা বলছি এটা মনোযোগ দেন। কি বলছি? অর্থাৎ সযুক্ত যে মূল শব্দটা এইটা হবে বিশেষ্য পদ, আর বিশেষ্যর সাথে যখন আমরা শয়ের সাথে যখন ত যুক্ত করব তখন হয়ে যাবে সেটা বিশেষণ পদ। তাহলে দেখেন, যদি পরীক্ষায় আসে যে বিশ্বাস কোন পদ, তাহলে অবশ্যই আমি বলে দিয়েছি যে মূল শব্দটা কি, যেটা সযুক্ত মূল শব্দটা সেটা হবে বিশেষ্য পদ, আর ওই বিশেষ্যর সাথে যখন শয়ের সাথে যখন আমরা ত বসাবো তখন হয়ে যাবে সেটা বিশেষণ পদ। আচ্ছা, এবার এতটুকু বুঝতে পারছেন কিনা? কখন বিশেষ্য কখন বিশেষণ, অর্থাৎ মূল শব্দের সাথে যখন দন্তাস্ব থাকবে, অর্থাৎ দন্তাস্ব যুক্ত শব্দটা হবে বিশেষ্য পদ, আর
তার সাথে যখন আমরা ত যুক্ত করব তখন হয়ে যাবে বিশেষণ পদ। এবার দেখেন আমি কি বলছি, আমি বলছি যে সমস্ত সমস্ত এটা কোন পদ, সমস্ত এটা কোন পদ, তার মানে আমরা জানি ছয়ের সাথে যখন ত যুক্ত হবে তখন কি সেটা হয়ে যায় বিশেষণ পদ, তার মানে এটা বিশেষণ পদ। আচ্ছা, এটার আমি কি বলছি, এটা বিশেষ্য পদ বের করতে বলছি, বিশেষ্য পদ। আচ্ছা, তাহলে এইটা দেখেন, এইগুলো দেখেন, এগুলো আগে বুঝেন কিনা এটা আমরা পরে যাচ্ছি। দেখেন এখন দেখেন, তাহলে দেখেন এটার এটার আমাদের বিশেষণ পদটা কিভাবে ঘটেছে, অর্থাৎ বিশ্বাস 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 থেকে আমরা কি করছি, বিশ্বস্ত করছি। কি লিখছি, বিশ্বাস, বিশ্বাসের সাথে যখন আমরা ত যুক্ত করছি তখন কি হয়েছে, জাস্ট কিচ্ছুই না, আকারটা বাদ পড়ছে, আকারটা বাদ পড়ছে। আকারটা বাদ দিলেই তাহলে কি তযুক্ত, যখন আমরা তযুক্ত করব তখন আমরা কি করব, তযুক্ত যখন করব তখন আকারটা বাদ দিব। আবার এই দিক থেকে যখন এদিক করব তখন কিচ্ছু না, তটা যদি আমরা বাদ দেই, তাহলে এই মূল শব্দ থেকে যদি তটা বাদ দেই তাহলে এখানে আকার একটা দিতে হবে। চমৎকার কৌশল। দেখেন আবার বলতেছি, এই জায়গাটা হয়তো অনেকে বুঝেন না এখনো। মূল কথা হচ্ছে বিশ্বাস থেকে যখন আমরা বিশ্বস্ত করছি, তখন আমরা যখন ত যুক্ত করছি তখন কিন্তু আকারটা আমরা বাদ দিছি। অর্থাৎ বিশ্বাস থেকে যখন বিশ্বস্ত করব, অর্থাৎ বিশেষ্য থেকে যখন বিশেষণ বানাচ্ছি তখন কি করতেছি, আকারটা কিন্তু আমরা বাদ দিচ্ছি, ত যখন যুক্ত করব আকারটা। তাহলে বিশ্বস্ত থেকে যখন বিশ্বাস করব, যখন আমরা তটা বাদ দিব তখন কি হয়ে যাবে, তখন তো বিশেষ্য পদ হয়ে যাবে, তখন কিন্তু ওই যে আকারটা যে বাদ দিয়েছিলাম সেই আকারটা দিতে হবে। অর্থাৎ ত যখন বাদ দিব তখন এই বিশ্বস্ত থেকে যখন ত বাদ দিব তখন এর সাথে আকার দিতে হবে, আবার বিশ্বাসের সাথে যখন আমরা ত যুক্ত করব তখন আকারটা বাদ দিব। চমৎকার এই কৌশলটা, এটা যদি শিখে ফেলেন আশা করি এই বিশেষ্য বিশেষণ নিয়ে একটা ঝামেলা এটা আশা করি পারবেন। এখন দেখেন যে কোনোটাই যদি আপনাকে বলা হয়, আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন কি না, বুঝতে পারছেন কি না দেখেন এখন প্র্যাকটিস দিই, প্র্যাকটিস দিলে পাবেন। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল, আমাদের ছিল সমস্ত, সমস্ত। তাহলে সমস্তকে যখন আমরা মূল শব্দে আনবো তখন কি হবে বলেন তো, তটা আমরা বাদ দেবো, স ম স, মূল শব্দ ত বাদ দেবো, তা ত যদি বাদ দেই তাহলে কি হবে, আকার হবে। তাহলে মূল শব্দ ছিল সমাস, তার সমস্ত মূল শব্দ হবে সমাস। এই যে গুড, কামাল হোসেন লিখে পাঠাইছে, ওকে খুবই ধন্যবাদ। আচ্ছা, এই যে বুঝে ফেলছেন, তার মানে দেখেন অবাক করার একটা টেকনিক যে এটা, এটা হচ্ছে বিশেষণ পদ, আর ত যুক্তটা হচ্ছে বিশেষণ পদ, এটা যখন বিশেষ্য করব তটা বাদ দিয়ে দিব আর একটা আকার দিয়ে যাবে, তাহলে হয়ে যাবে বিশেষ্য পদ। আচ্ছা, অসাধারণ, এই যে বুঝে ফেলছেন। এবার যদি আরেকটা দিব আমি, এটা যদি পারেন তাহলে বুঝে ফেলবো পুরাটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার দেই, এবার দেই। আচ্ছা, প্রথমে দেই, তাহলে আমরা বিন্যস্ত দেই, বিন্যস্ত। তাহলে এটা তো অবশ্যই আমরা বুঝে ফেলছি এটা বিশেষণ পদ, এটা বিশেষণ পদ। তাহলে এই বিশেষণ পদটাকে যদি আমরা বিশেষ্য বানাই তাহলে কি হবে একটু লেখেন। তাহলে 2 নাম্বার লেখেন, বিন্যস্ত, এটা এটা বিশেষণ পদ, কারণ আমরা জানি তযুক্তটা কি, ছয়ের সাথে যখন তযুক্ত হবে তখন এটা বিশেষণ পদ হবে। আর এই বিশেষণটাকে যদি আমরা বিশেষ্য বানাবো, বিশেষ্য বানাবো কীভাবে বিশেষ্য বানাবো একটু লিখে পাঠান তো বিশেষ্যটা। এই যে গুড, তানিয়া আক্তার সর্বপ্রথম অ্যান্সার দিছে। আচ্ছা, বিন্যাস, ওকে, কিচ্ছু না, আমরা ওইটাই লিখবো, বি নয় জফলা আর কি দন্তাস্য, তটা অটে দিব, তটা অটে দিলে কি আমরা জাস্ট একটা আকার বসিয়ে দেবো, হয়ে গেছে। চমৎকারভাবে চমৎকারভাবে পারছেন, চমৎকারভাবে। আচ্ছা গুড, চমৎকার। আচ্ছা ওকে, আচ্ছা এবার দেখি আরেকটা টেস্ট দেবো, 3 নাম্বার একটা টেস্ট দেবো, এটা পারলে এইখান থেকে আমরা সাকসেস। আচ্ছা, যে গুড, তাহলে বুঝতে পারছেন আমরা বিশেষ্য শিখলাম, বিশেষণ শিখলাম, আর বানানো শিখলাম, ঠিক না? তাহলে বিন্যস্তর মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে বিন্যাস, বিন্যাসের সাথে কি হবে, ত হবে না থ হবে, বিন্যাসের সাথে ত হবে না থ হবে 100%, যেহেতু মূল শব্দে কি আছে, দন্তাস্য আছে, এই কারণে আমরা এখানে কি বসাবো, আমরা ত বসাবো। ওকে, তাহলে দেখেন মূল পড়াটা যদি পারেন তাহলে এটা পারবেন। এবার দেখি আরেকটা, এটা দেখি, এটা দিলে আমরা গ্রস্ত, তাহলে তাহলে দেখেন, তাহলে আমরা গ্রাস, গ্রাস শব্দটা লিখলাম, তাহলে গ্রাস শব্দটা যদি আমরা লিখি তাহলে এটার সাথে ত হবে না থ হবে,
ত হবে না ত হবে গ্রাস শব্দের সাথে? ত হবে না ত হবে? এই যে ত হবে। আচ্ছা, তাহলে ওকে। তাহলে অনেকের আগে আগে চলে যাচ্ছে মিরাজ সাহেব, অনেকের আগে, মানে নেটওয়ার্কের ভিত্তিতে কারো আগে ক্লাস চলে যায়, কারো কাছে পরে ক্লাস পৌঁছায়। আচ্ছা, তাহলে দেখেন গ্রাস, এই গ্রাস শব্দটার সাথে ত হবে না থ হবে? এই তো শ্রদ্ধার দিয়ে দিচ্ছেন স্যার, ত, ত রিয়েল সাহেব ত। তার মানে এটার সাথে আমরা হচ্ছে, তাহলে আমরা জানি আমরা কি করব, তাহলে আমরা ত যুক্ত করব, কিন্তু এর সাথে কিন্তু আকারটা বাদ দিতে হবে, আকারটা বাদ দিতে হবে, ঠিক আছে? আকারটা বাদ যাবে, কারণ আমরা জানি তয়ের সাথে যখন আমরা কি বসাবো, ত যখন বসাবো শয়ের সাথে, তখন কিন্তু আকারটা বাদ যাবে। তাহলে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের বিশেষ্য, সযুক্তটা হচ্ছে বিশেষ্য পদ, আর এটা হচ্ছে বিশেষণ পদ, বিশেষণ পদ। আচ্ছা, চমৎকারভাবে, চমৎকার। আচ্ছা, 4 নাম্বার, 4 নাম্বারও পারার কথা, এখন দেখেন এখন সব পারার কথা। আচ্ছা, বি, দেখেন যত কঠিনই লেখি না কেন, অনেকে এটা কঠিন দেখেন, অনেক কঠিন, তারপরও পাবেন। দেখেন বিপর্যস্ত, বিপর্যস্ত, এটা কি, যেহেতু তযুক্ত, এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ যদি হয়, এটার বিশেষ্য রূপ কি, বিশেষ্য রূপ কি হবে? বিপর্যস্ত যদি হয়, তাহলে এর বিশেষ্য রূপ কি হবে? হ্যাঁ, ত হবে। তাহলে এটার কি হবে? এই তো, তানি আক্তার আবার অ্যান্সার দিয়ে দিছে, বিপর্যয় হবে না। কেন? কারণ আমাদের তো স রাখতে হবে। এই বিপর্যয় কে লিখছে? মঈনুদ্দিন। কেন? কেন? আমাদের তো কোনো কাজ নাই, দেখো কিনো, আমাদের কি কোনো কাজ ছিল? কিছু কাজ না। এই যে দেখেন, বয়রসই লিখবেন, প লিখবেন, অন্তস্থীয় জ লিখবেন, আবার স লিখবেন, মূল শব্দটা তো স থাকবে, আবার রেপো হবে, শুধু তটা তুলে দিয়ে এখানে একটা আকার দেব। এই যে আবার ভুল করছেন। আচ্ছা, আচ্ছা ভুল হোক, ভুল হলেই মনে থাকবে বেশি, কোনো সমস্যা নেই। আচ্ছা, গুড, এবার সঠিক হয়েছে। তাহলে আমাদের দুইটা জিনিস আমাদের শিখে ফেললাম, আমরা কেটে দিই দুইটা জিনিস। কি শিখলাম? অর্থাৎ শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণটা শিখলাম এখান থেকে, পদ নির্ণয়টা শিখলাম। শুধু পদ রিটেন পরীক্ষায় আসে, হ্যাঁ, বিশেষ রিটেন পরীক্ষা যারা দিয়েছেন, আপনাদের মধ্যে কেউ যদি দিয়ে থাকেন, দেখবেন যে এই টাইপের প্রশ্নগুলো আসে, যে এটার বিশেষ্য রূপ কি, এটার বিশেষণ রূপ কি, লিখিত পরীক্ষায়। এগুলো পারে না কেউ, অনেক এগুলো মুখস্থ তো কখনোই হবে না, যদি টেকনিক জানা না থাকে কখনোই এগুলো পারবে না। আচ্ছা, তাহলে তযুক্ত ফাতেমা খাতুন লিখছে যে বিন্যাস, বিন্যস্ত, ঠিক না? যখন বিন্যস্ত হবে তখন আকারটা বাদ যাবে, ফাতেমা খাতুন, এই বিন্যাস থেকে বিন্যস্ত যখন হবে ত হবে, তখন আকারটা বাদ যাবে, ঠিক আছে? আর এগুলো যখন তযুক্তগুলো হবে তখন সেগুলো বিশেষণ পদ হবে। আমরা টেকনিক শিখলাম, শুধু টেকনিক শিখলাম না, যে এটা বিশেষণ রূপ, সেটা কিভাবে বিশেষণ বানাবো সেটারও টেকনিক বানাইলাম। অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ যে বানানোর টেকনিকটা, অর্থাৎ ত যখন যুক্ত করব তখন আকারটা বাদ দিব, এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখি এটা এটা আমরা শিখে ফেলছি। এবার আসেন, এবার থ কোথায় হবে? থ, এবার দেখেন আমাদের মূল শব্দটা কি, দেখেন মুখ। আচ্ছা, মুখের সাথে কি কোনো দন্তাস্ব আছে মূল শব্দের সাথে? দেখেন মুখ, আচ্ছা মুখের সাথে কোনো নাই। তারপর গৃহ, গৃহ এর সাথে কোনো দন্তাস্ব আছে? নাই। অর্থাৎ মূল শব্দে যখন দন্তাস্ব থাকবে না, তখন আমরা থ বসাবো। তাহলে মুখ থেকে মুখস্থ যখন লিখব, তখন আমরা কি লিখব? গৃহ থেকে গৃহস্থ, তখন আমরা থ ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব? থ ব্যবহার করব। আচ্ছা, তাহলে মূল শব্দে যদি দন্তাস্ব না থাকে, তাহলে আমরা সেখানে থ ব্যবহার করব। আর মূল শব্দে যদি দন্তাস্ব থাকে, সেটা কি হবে? সেটার সাথে আমরা ত ব্যবহার করব। এর সাথে আরেকটা কৌশল আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, আরেকটা কৌশল মাথায় রাখতে হবে। এক কথায় প্রকাশটা দেখেন, এই যে দেখেন, মুখ যখন মুখস্থ হবে, তখন এই শব্দের অর্থ আর এই শব্দের অর্থের সাথে মিল থাকবে। অর্থাৎ মুখস্থ এবং মুখের সাথে সম্পর্ক, অর্থাৎ মুখস্থ মানে কি, মুখ দিয়ে যেটা করা হয়। গৃহস্থ মানে কি, গৃহে যে থাকে,
আচ্ছা, তারপর কি ঠোঁটস্থ বলি, কণ্ঠস্থ বলি, বলি না কণ্ঠস্থ। তাহলে কণ্ঠ, কণ্ঠর সাথে আমাদের মূল শব্দে কি দন্ত্য আছে নাই, তাহলে মূল শব্দে কি হবে, তাহলে কণ্ঠ, কণ্ঠস্থ হবে। আচ্ছা, তাহলে মুখস্থ কণ্ঠস্থ মানে কি, এটা যদি আমরা এক কথায় প্রকাশ করি যে মুখস্থ এর এক কথায় প্রকাশ কি, এক কথায় প্রকাশ হচ্ছে মুখে, মুখে স্থায়ী, স্থায়ী, স্থায়ী অথবা, অথবা স্থায়ী জায়গায় আমরা স্থিত কথাটাও লিখতে পারি, স্থিত থাকে যা, থাকে যা, এটা হচ্ছে এক কথা প্রকাশ। মুখস্থ, মুখস্থ মানে কি মুখে স্থায়ী বা স্থিত থাকে যা। তাহলে কণ্ঠস্থ কি হবে, কণ্ঠস্থ কি হবে একইভাবে, কণ্ঠে, কণ্ঠে স্থায়ী বা স্থিত থাকে যা, ঠিক না। তারপর যদি আত্মস্থ হয়, আত্মস্থ, তাহলে আত্মটা হচ্ছে মূল শব্দ আত্ম, আত্ম, তাহলে আত্মর সাথে কি হবে একটু লেখেন তো, আত্মর সাথে ত হবে না থ হবে, আত্মস্থ বানানে ত হবে না থ হবে, টেস্ট, ত হবে না থ হবে আত্মস্থ বানানে। একটু লিখে পাঠান। আত্মস্থ বানানে, আত্মস্থ বানান কিন্তু সরেয়া তয় ম ফোলা হবে, হ্যাঁ, তাহলে ম ফোলা হবে, তয় ম ফোলা হবে আত্মস্থ বানানে, কিন্তু ম ফোলা আমরা উচ্চারণ করি না, ম ফোলা আমরা উচ্চারণ করি না, কারণ এটা উচ্চারণের বিষয়। মফলা যদি কিছু কিছু জায়গায় মফলা উচ্চারিত হয়, হ্যাঁ, তাহলে এখানে থ হবে। তাহলে আত্মস্থ এক কথায় প্রকাশ কি হবে, খুবই সহজ। আত্মস্থ মানে কি, আত্মস্থ মানে কি হবে তাহলে, আত্মায় যেটা স্থায়ী বা স্থিত থাকে যা, তাহলে খুবই সহজ। তাহলে আমরা আত্মস্থ এর এক কথায় প্রকাশ কি হবে, কি আত্মায়, আত্মায় কি থাকবে যেটা, আত্মায় যেটা স্থায়ী বা স্থিত থাকে যেটা, সেটাই হচ্ছে আত্মস্থ। এই তো সুন্দর, নাজমিন নাহার থ লেখছে, চাকমা সাহেব লেখছে থ। আচ্ছা, ওকে, অসাধারণ। আচ্ছা, তাহলে আমরা ত এবং থ শিখে ফেললাম। এইখানে এক কথায় প্রকাশটা আমরা একটা যদি মুখস্থ করে ফেলি, যে মুখস্থ কি মুখে স্থায়ী বা স্থিত থাকে যা, তাহলে সেটাই সেগুলোই হচ্ছে। তো কণ্ঠস্থ একই এক কথায় প্রকাশ এটা হবে, তার আত্মস্থ একই একই কি হবে, একই এক কথায় প্রকাশ হবে, ঠিক না, একই আমাদের এক কথায় প্রকাশ হবে। ওকে, আমরা শিখে ফেললাম। আ আতস্থ এক কথায় প্রকাশ, আত্মায় কি, আত্মায় যেটা স্থায়ী বা স্থিত থাকে যা, এটাই হচ্ছে আমাদের আত্মস্থ। চমৎকার। আচ্ছা, নাজমিন নাহার অসাধারণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা ত থ নিয়ে আশা করি বুঝে ফেলছি। দেখুন, আমরা এবার বইয়ে দেখব যে এই বিষয়গুলো বইয়ে আমাদের কিভাবে সাজিয়েছি, একটু দেখে দিই। এগুলো অনেক কৌশল, অনেক, হ্যাঁ, অনেকগুলো কৌশল। অসাধারণভাবে প্রত্যেকে, আমার মনে হয় প্রত্যেকে বুঝতে পারছে এবং প্রত্যেকে অ্যান্সারগুলো সঠিক হয়েছে। আপনারা অনেকে, এই তো এখানে এটা একটু নিচে নামে দেই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, একটু বড় করে দিই স্ক্রিনটা, এই যে দেখেন, তাহলে দেখেন এই যে আমরা লিখছি শয়ত বনাম শয়থ, শয়ত বনাম শয়থ এর ব্যবহার, এটা মানে শয়ত মানে হচ্ছে, এটা বিশ্লেষণ করে দিচ্ছি, শয়ত মানে হচ্ছে শয়ের সাথে ত এর ব্যবহার। মনে রাখার সহজ কৌশল, মূল শব্দের শেষে যদি দন্ত্যাস্ব থাকে তাহলে এর সাথে ত ব্যবহার হবে। আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। মূল শব্দ, তযুক্ত শব্দগুলো বিশেষণ, অভ্যাস একটা মূল শব্দ, এই মূল শব্দ বিশেষণ সাথে যখন আমরা বিশেষণ বানাবো, তখন আমরা জানি মূল শব্দে যদি দন্ত্যাস্ব থাকে তাহলে আমরা সেটার সাথে কি করব, আমরা ত যুক্ত করব। আশ্বাস, আশ্বস্ত, মূল শব্দটা বিশেষ্য পদ, আর মূল শব্দের সাথে যখন আমরা ত যুক্ত করব তখন হয়ে যাবে বিশেষণ পদ। আশা করি বুঝতে পারছেন।
প্রত্যেকটা এটা এই যে দেখেন পুরো কৌশলটা এখানে দিছি, এবং এর সাথে এমসিকিউ যেগুলো আসছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, জব পরীক্ষায় প্রশ্নগুলো তারপর সেট আপ করছি, পড়ার সাথে সাথে যেন আপনি প্র্যাকটিস করতে পারেন। তাহলে এই অংশটা আমি পরে দিলাম এতক্ষণ থেকে, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এই অংশটাও পরে দিছি আমি। এই যে দেখেন কোথায় শয়থ হবে, এই যে দেখেন কণ্ঠ, মূল শব্দের সাথে কোনো স নাই, তার মানে কণ্ঠস্থ হবে, এর সাথে থ যুক্ত হবে। এবং কণ্ঠস্থ মানে কি, কণ্ঠে স্থায়ী বা স্থিত থাকে যা। বুঝতে পারছেন কত অসাধারণভাবে একটা বই তৈরি করা হয়েছে। এই যে মাতৃভাষা বই, আমাদের বাংলা বইটার নাম হচ্ছে মাতৃভাষা, এ মাতৃভাষা বই, 850 পৃষ্ঠার বই, মূল্য শুধুমাত্র 500 টাকা। এই বইটা আমি আমার 13-14 বছর ধরে জীবনে যা পড়াইছি আমি সমস্ত বইয়ে ইনক্লুড করে দিয়েছি। আপনি এই 500 টাকার মাধ্যমে সমস্ত বিষয়গুলো শিখবেন। আর আমরা আজকে তো 10 তারিখ, 1 তারিখ থেকে একটা কোর্স চালু করতে যাচ্ছি। প্রত্যেকটা পৃষ্ঠা আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে আমি কথা দিয়েছি, আমি 850টা পৃষ্ঠায় ওদেরকে বুঝিয়ে দিব। সেই কোর্সটা আমাদের চালু হয়ে যাবে 1 তারিখ থেকে। যারা এখনও ভর্তি হননি, নতুনভাবে ভর্তি হতে চান, তাহলে তারা যোগাযোগ করবেন, মেসেঞ্জারে যোগাযোগ করলে ভর্তির নিয়মাবলীগুলো বলে দেবে। প্রত্যেকটা পৃষ্ঠায় পড়ানো হবে, প্রত্যেকটা পৃষ্ঠা 850 পৃষ্ঠায় আমরা বুঝিয়ে দিব আমি স্টুডেন্টকে। আচ্ছা, বইটা আমাদের তৈরি হয়ে গেল, এখন আর এই সমস্যাগুলো নেই, প্রত্যেকটা পৃষ্ঠা আপনার হাতে থাকবে এবং আমি বলে দিব, আপনার সাথে সাথে আপনারা দেখে নেবেন, দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক কথায় প্রকাশ কীভাবে প্রকাশ করা যায় সেটা শিখলাম, মূল শব্দের সাথে ত হবে না থ হবে সেটা শিখাইলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার অন্য একটা টপিকে চলে যাই। ফি কত? ফাতেমা খাতুন লিখছে ফি কত। আচ্ছা, আমি ফি 1000 করে করছি, 1000 করে করছি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1000, অর্থাৎ 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি এবং জিকে, এই 3টা সাবজেক্টের জন্য 3000 টাকা কোর্স ফি করব। 1 তারিখ থেকে শুরু হবে, 5 মাসের একটা কোর্স, আমি 3000 টাকা। এটা আমরা যার ফ্রি ক্লাস চলাকালীন অবস্থায় যারা ভর্তি হবে তাদের জন্য 1250 টাকা, অর্থাৎ 1250 টাকায় আপনি 3টা সাবজেক্ট পড়তে পারবেন, অর্থাৎ ইংরেজি, বাংলা, জিকে 3টা সাবজেক্ট আর ক্লাস করেন। ইংরেজি ক্লাস এখনও করেননি, ইংলিশ ক্লাস আমাদের 13 তারিখ থেকে শুরু হচ্ছে। ইংলিশ ক্লাসটা করার পরে আপনাদের টাইম থাকতে আছে, এই মাসে কেউ যদি ভর্তি হয় 3টা সাবজেক্টের জন্য সে 1250 টাকায় ভর্তি হতে পারবে। 1250 টাকায় সে প্রত্যেকটা পৃষ্ঠা, সাধারণ জ্ঞানের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান পাবে, এবং ইংরেজির প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান পাবে, প্লাস বাংলার প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান পাবে। আচ্ছা, তাহলে এবার আসেন, তাহলে বুঝতে পারছেন ফ্রি ক্লাস চলাকালীন অবস্থায়, অর্থাৎ এই মাসটাতে আমাদের ফ্রি ক্লাস চলতেছে, এই ক্লাসে যারা ভর্তি হবেন 1250 টাকা, 3000 কোর্স 1250 টাকায় পড়তে পারবে। সুবিধা কি, 3টা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, সারা জীবনের জন্য আপনার মনে থাকবে। আচ্ছা আচ্ছা, এবার একটু বানান দেই, মরিচিকা বানানটা, মরিচিকা বানান, মরিচিকা বানান এইটা রাইট না বি নাম্বার হচ্ছে এইটা রাইট? মরিচিকা বানান এ না বি, একটু লেখেন মরিচিকা বানান। আচ্ছা, মিরাজ সাহেব আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, সাজেস্ট করছে সবাইকে ভর্তি হন। আচ্ছা, আশা করি মানে 1 তারিখ থেকে আমাদের কোর্স চালু হবে, প্রত্যেকটা পৃষ্ঠা আলোচনা করা হবে, আর এর মধ্যে বইগুলো সংগ্রহ করে নেবেন, এই মাসের মধ্যে বইগুলো সংগ্রহ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, নীলভা বাংলায় ভর্তি হওয়া আছে, আপনাদের জন্য তো বিশাল সুযোগ আছে, এটা আপনাকে আপনাদের গ্রুপে পেড করে দিবে, বিজ্ঞাপনটা দিয়ে দিব, আপনাদের সর্বনিম্ন কোর্স ফি নেওয়া হবে, যারা পেড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, আপনাদের টেনশন করার দরকার নেই, আপনাদের জন্য আমি যেভাবে কথা দিচ্ছি সেইভাবেই কথা রাখবো আমি। আচ্ছা, আমার বইগুলো তৈরি করার ক্ষেত্রে একটু সময় লেগে গেছে, এবার দেখবেন যে সার্ভিসটা কী হয়। 3টা বই আমি তৈরি করতে পারছি, বুঝতে পারছেন তো, আপনাদের যখন শুরু করছি তখন আমি বইয়ের হাত দিছি, এই কয়েক মাসের মধ্যে আমি 3টা বই, অর্থাৎ কতগুলো পৃষ্ঠা, এই সমস্ত পৃষ্ঠাগুলো রেডি করছি। আচ্ছা, তাহলে মরিচিকা বানান, তাহলে আমরা মরিচিকা। আচ্ছা, তারপরে আরেকটা বানান দিলাম। আচ্ছা, অনেকে অনেক কিছু লিখতেছে। আচ্ছা, মরিচিকা। আচ্ছা, এ নাম্বার, অনেকে এ নাম্বার লিখছে, অনেকে আবার বি নাম্বার দিছে। আচ্ছা, আমাদের ক্লাস টাইমটা
ক্লাস টাইমটা আমরা দুইটা টাইমে সাজাবো, অর্থাৎ একটা আমি ক্লাস টাইমটা আমি করব, একটা করব হচ্ছে বিকালবেলা একটা 5টার সময় একটা ব্যাচ দিব, আর একটা দেবো রাত 9টার সময় একটা ব্যাচ দিব। অর্থাৎ সকাল 5টার সময় কেউ করতে পারবে, দুই টাইমে থাকবে, যে যখন করবে ওই টাইমে ক্লাসগুলো করতে পারবে। অর্থাৎ একবার লাইভ পেয়ে আসবো 5টার সময়, বিকাল 5টায়। যেহেতু বিকাল 5টায় একবার আসবো, আর একবার আসবো রাত 9টায়। যার যেটা সুবিধা ওই ব্যাচে ক্লাস করতে পারবে। টাইমটা হবে বিকাল 5টা, রাত 9টা, দুই টাইমে আমাদের লাইভ ক্লাস হবে। মঈনুদ্দিন পেড করছেন, বইগুলো 12 তারিখ থেকে পাঠানো হবে, 12 তারিখ থেকে পাঠানো হবে। যারা যারা পেড করছেন তাদের সাথে আবার যোগাযোগ করবে আমার অফিস থেকে। হ্যাঁ, অফিসে তো দুইজন আছে, মৌতুদ আহমেদ এবং মিনা খাতুন, দুইজন আমার অফিস সহকারী। এরা আপনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে বই পৌঁছে দেবে। আচ্ছা আচ্ছা, যে 9টায় নেবে 9টায়। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমরা শিখে ফেললাম। আমরা কি আলোচনা করতেছি? আমরা আলোচনা করতেছি মরিচিকা বানান, মরিচিকা বানান। হ্যাঁ, মরিচিকা বানান। তারপরে বাল্মীকি বানান, বাল্মীকি বানান, বাল্মীকি বানান। এটা রাইট না বি নাম্বার? এটা রাইট, বাল্মীকি। দেখেন লেখেন বাল্মীকি বানান, টেস্ট করি, তারপরে একটা জিনিস শিখে দেবো, আপনারা অসাধারণভাবে জিনিসগুলো শিখে ফেলবেন। 3 নাম্বার, এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা বানান দিলাম, প্রতীতি, প্রতীতি, প্রতীতি। এ নাম্বার দিলাম প্রতীতি, বি নাম্বার দিলাম প্রতীতি, প্রতীতি। আচ্ছা, 4 নাম্বার দিলাম, 4 নাম্বার দিলাম প্রতীতি, একটা দিলাম। হ্যাঁ, আর একটা দিলাম, আরেকটা বানান খুবই আসে পরীক্ষায়, খুবই দুদিসি বানানটা খুবই আসে, দো ধি চি। এ নাম্বার এটা, আর বি নাম্বার হচ্ছে দুদিসি, দো ধি চি। 4টা প্রশ্নের অ্যান্সার ঝটপট অ্যান্সার করেন। আচ্ছা, তানবীর নাম্বার দিয়ে করলে একটু সুবিধা হয়, মানে বি দিয়ে তো আমি বুঝবো না কোনটার বি। 1-এর এ বি, 2-এর এ বি, সি এর এ বি, 4-এর এ বি, এভাবে অ্যান্সার করেন। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠা আমি বিশ্লেষণ করে দেবো। আগে টেস্ট নিব, টেস্টের পরে আমি বিশ্লেষণ করে দেবো। বইটা সাথে থাকতে হবে। হ্যাঁ, সবারই দুদিচ্ছি। আচ্ছা, টিএল সাহেব লিখছে দুদিচ্ছি, 2টা দিহিকার দিয়েছে, 3-এর বি দিছে বাল্মীকি। আচ্ছা, 3-এর বি দিছে। আচ্ছা, আর পেড ব্যাচের স্টুডেন্ট, আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট হচ্ছে 422 জন, ক্লাস করে না, ওগুলোকে বাদ দিয়ে দিব। যেগুলো ক্লাস করে না সেগুলোকে বাদ। সপ্তাহে সপ্তাহে একদিন অবশ্যই উপস্থিত থাকতে হবে। এবার নিয়ম করব, পেড ব্যাচের স্টুডেন্ট অবশ্যই সপ্তাহে একদিন করে উপস্থিত থাকতে হবে কমপক্ষে, নাহলে ক্লাস গ্রুপ থেকে আউট করে দেবো, টাকা সে ফেরত পাবে না, ক্লাস থেকে আউট। এই শর্ত যদি মেনটেন করে তাহলে আমি ওকে ভর্তি করাবো, না হলে ভর্তি করাবো না। ওকে, এই যে প্রিন্স মাহমুদ সবগুলো অ্যান্সার দিয়েছে, এ বি, বি, তারপর হচ্ছে এ দিছে। আচ্ছা আচ্ছা, আদ্রিতা 4-এর বি দিছে। আচ্ছা, পাপড়ি দিছে 1-এর বি। ওকে, আচ্ছা, তারপরে বিয়ের বিয়ের বি। আচ্ছা, ওকে, 3-এর এ। আচ্ছা আচ্ছা, এবার আমরা ব্যাখ্যায় আসি। ওকে, নীলুফা ইয়াসমিন, রেকর্ডেড ক্লাস আছে, সবগুলোই আছে নীলুফা, সবগুলোই ক্লাসে দেওয়া আছে। 3টা ক্লাস নিচ্ছি আমি, বাংলার উপর একটা নিচ্ছি। হ্যাঁ, বাংলার উপর আজকে সব 2টা হচ্ছে, আর সাধারণ জ্ঞানও 2টা হয়ে গেছে আমাদের। আর 13 তারিখ থেকে আমাদের ইংলিশ ক্লাস শুরু হবে। আচ্ছা, এবার দেখি আমরা এই বানানগুলো প্রত্যেকটাই প্রথমে দীহিকার হবে, তারপর অস্বীকার হবে। প্রত্যেকটা বানানে কী হবে? প্রথমে দীহিকার, তারপর অস্বীকার। আচ্ছা, প্রথমে কি হবে? দীহিকার, তারপরে হ্যাঁ, রিয়েল সাহেব প্রত্যেকটায় থাকার চেষ্টা করছে, এটা সত্যি কথা। আচ্ছা, গুড। প্রথমে দীহিকার, তারপরে রস্বীকার, প্রথমে দীহিকার, তারপরে রস্বীকার, দীহিকার রস্বীকার, দীহিকার রস্বীকার, সব বানানগুলোই। তাহলে
প্রথমে দীহিকা তারপর রসিকা, তাহলে প্রত্যেকটার বি নাম্বারগুলো অ্যান্সার হবে। এটারও বি অ্যান্সার, এটারও বি অ্যান্সার, এটারও বি অ্যান্সার, এটারও বি অ্যান্সার, প্রত্যেকটারই বি অ্যান্সার। কে যেন লিখছে প্রত্যেকটাই বি হবে, কারোর কমেন্টে দেখলাম সে রাইট লিখছে। আচ্ছা, এখন ইংরেজি বই অর্ডার করা যাবে না, ইংরেজি বইয়ের অর্ডার নেব আমরা 20 তারিখের পর থেকে। এখন শুধু অর্ডার নিচ্ছি বাংলা, বাংলা দুইটা কবি সাহিত্যিক নিয়ে রচিত এবং বাংলা ব্যাকরণ এইটা, আর সাধারণ জ্ঞান সার্চ, সার্চ এই দুইটা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই 4টা বইয়ের অর্ডার নিচ্ছে এখন, ইংরেজি বইয়ের কোনো অর্ডার নিচ্ছে না। শুধুমাত্র 4টা বইয়ের অর্ডার দিতে পারবেন এখন, এবং 12 তারিখ থেকে বই দেওয়া শুরু করব সিরিয়াল করে করে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখের মধ্যে বই পেয়ে যাবেন। আর 1 তারিখ থেকে তো আমরা ক্লাস চালু করব, এটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, এই যে মিরাজ সাহেব লিখছে, গুড। এবার দেখেন আমরা এই বানানগুলো টোটাল একটা ছন্দ দিয়ে মুখস্থ করব। দেখেন মুখস্থ করব, দেখেন কিচ্ছু না, ছন্দ দিয়ে মুখস্থ করব। আমি লাল করে দিই, দেখেন তাহলে সবাই বুঝতে পারবে। দেখেন কৌশলটা দেখেন, অসাধারণ একটা কৌশল। আচ্ছা সবাই দেখেন, সবাই বিনা পানি, সরস্বতী দেবী, হিন্দুদের সরস্বতী দেবীকে বিনা পানি বলা হয়। বিনা পানি, সরস্বতী দেবীর মানে বিনা পানি মানে কি? বিনা মানে এই যে বিনা পানি, পানি মানে হাত, এটা বহুব্রী সমাস। বিনা যোগ পানি, এই পানি মানে মূর্ধন্য, এই পানি মানে হাত, আর বিনা মানে যন্ত্র, অর্থাৎ যার হাতে এই যে এটাকে বলা হয় বিনা পানি, অর্থাৎ এই বিনা এটা হচ্ছে যন্ত্র আর পানি মানে হাত। তাহলে সরস্বতীর হাতে কি আছে? এই পানি মানে কি? এই হাতে কি আছে? এই বিনা আছে। তাহলে বিনা পানি কে? সরস্বতী দেবী। এটা কোন সমাস? বহুব্রী সমাস। ঠিক আছে, এটা বহুব্রী সমাস। কোন বহুব্রী এটা পরে জানলেও হবে। আচ্ছা, তাহলে এটা বহুব্রী সমাস। তাহলে এই যে বিনা পানি অর্থাৎ সরস্বতী দেবীর উপদেশ শুনে দুইজন মুনি, একজন বাল্মীকি মুনি, একজন দুদিসি মুনি, হিন্দু ধর্মের দুজন মুনি আছেন। একজন বাল্মীকি, ইনি রামায়ণ রচনা করছে, আর দুদিসি এমন একটা মুনি, তার হাত দিয়ে অস্ত্র তৈরি করে দেবতারা তার স্বর্গ ফিরে পায়। আচ্ছা, তাহলে বিনা পানির উপদেশ শুনে দুজন মুনি, একজন বাল্মীকি মুনি, একজন দুদিসি মুনি, কি হলো? শারীরিক মরিচিকা দূর হইল। অর্থাৎ বিনা পানি অর্থাৎ সরস্বতী দেবীর উপদেশ শুনে দুজন মুনি, বাল্মীকি মুনি আর দুদিসি মুনির কি হলো? শারীরিক মরিচিকা দূর হইল। শারীরিক মরিচিকা দূর হওয়ার পরে তার প্রতীতি অর্জন হইল। প্রতীতি মানে হচ্ছে, প্রতীতি শব্দের অর্থ দেওয়া আছে, দেখেন জ্ঞান। প্রতীতি শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ কি অর্জন হইল? জ্ঞান অর্জন হইল। জ্ঞান অর্জন করে সে গীতিকা লিখে কৃতি অর্জন করলো। গীতিকা মানে হচ্ছে ছোট কবিতা, মানে দেওয়া আছে, দেখেন বইটা এমন করে সাজানো হয়েছে, বুঝতে পারছেন কেন সময় লাগছে? প্রত্যেকটা শব্দের ছন্দ বানানো হয়েছে এবং প্রত্যেকটার অর্থ দেওয়া হয়েছে। যে বাল্মীকি বিনা পানি মানে কি? দেবী সরস্বতী। মরিচিকা মানে কি? এর মানে দেওয়া আছে। মৃগ তৃষ্ণাকা, বাল্মীকি মানে কি? রামায়ণের কবি। দুদিসি মানে মুনির নাম। গীতিকা মানে ছোট কবিতা। শারীরিক মানে শরীর বিষয়ক। কীতি স্তম্ভ মানে কি? স্মারক স্তম্ভ, মহৎ ব্যক্তির কাজ বা ঘটনার স্মরণে স্থাপিত স্তম্ভ। প্রত্যেকটা টেকনিক দেওয়া হয়েছে এবং প্রত্যেকটারে কি বাংলা অর্থ দেওয়া হয়েছে, এই জন্য সময় লাগছে। তাহলে দেখেন বিনা পানির উপদেশ শুনে, বিনা পানির উপদেশ শুনে, এখন এটা বন্ধ করি দেখি পারি কিনা আমরা। বিনা পানির উপদেশ শুনে, বিনা পানির উপদেশ শুনে, বিনা পানি অর্থাৎ সরস্বতীর উপদেশ শুনে দুইজন মুনি, একজন মুনির নাম কি? বাল্মীকি, ওকে। আরেকটার নাম কি? দুদিসি। দুদিসি, প্রথমে দিহিকার পরে রসিকার, তাহলে দু দি সি। দুদিসি মুনির কি হইল? শারীরিক, শারীরিক, শারীরিক মরিচিকা, 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 মরিচিকা দূর হইল। তাহলে সরস্বতী দেবীর উপদেশ শুনে বাল্মীকি মুনি আর দুদিসি মুনির কি হইল? শারীরিক মরিচিকা দূর হইল। তারপর কি হলো? এই মরিচিকা দূর হওয়ার পরে তার প্রতীতি অর্জন হইল। প্রতীতি, প্রতীতি মানে হচ্ছে জ্ঞান অর্জন হইল। জ্ঞান অর্জন করে কি করলো? সে গীতিকা লেখে, গীতিকা লেখে, কবিতা লেখে কি করলো? কৃতি অর্জন করলো, কৃতি। এই তো, এটাই ছিল আমাদের ছন্দ। এই তো দেখেন, আশা করি আমার মনে হয় সবাই লেখা পারার কথা। যারা পারবেন তারা লিখে ফেলেন দ্রুত, যে লাইনটা লিখে ফেললে আপনার ঝামেলা শেষ। দেখেন কিভাবে দিয়েছি, দেখেন। তাহলে বিনা পানি দেখে দিলাম, ছবিটা কিভাবে বিনা পানি দিলাম। এই বিনা পানি নিয়ে অনেক ব্যাখ্যা আমরা দিব, কোথায় বলেন তো? বহুব্রী সমাসে। বহুব্রী সমাস যখন শিখবো, এই বিনা পানি দিয়ে অসংখ্য জিনিস শিখবো। আচ্ছা, এই তো সর্দার সাহেব লিখছে অসাধারণ, হাজবুল্লাহ সর্দার। আচ্ছা গুড।
তাহলে আশা করি পারার কথা। বিনা পানির উপদেশ শুনে, এই সরস্বতী দেবীর উপদেশ শুনে কি হয়েছে, বিনা পানির উপদেশ শুনে কি হয়েছে, এই বাল্মীকি মুনি আর উদিসী মুনির শারীরিক মরিচিকা দূর হয়েছে। ওকে, তারপর তার প্রতীতি অর্জন হইলো, জ্ঞান অর্জন হইলো, হওয়ার পরে গীতিকা অর্জন করে তার কীর্তি অর্জন হইলো। ওকে, এইটা 2 3 4 বার রিডিং করবেন, দেখবেন যে আপনার পাইছেন। আর এই বানানগুলো প্রথমে কি হবে, প্রথমে দিহিকার তারপরে রস্বীকার। দেখেন প্রত্যেকটা বানান প্রথমে দিহিকার তারপর রস্বীকার, প্রথমে দিহিকার তারপরে রস্বীকার, দিহিকা রস্বীকার, দিহিকা রস্বীকার। একদিনে বেশি মনে রাখার দরকার নেই। যে বিষয়গুলো শেখাচ্ছি এগুলো শুধু মাথায় রাখার চেষ্টা করেন, দেখবেন যে 25 30টা লেকচারের পরে আর কোনো সমস্যাই হবে না আপনাদের। প্রথম আমি কোথায় দন্তাস আর কোথায় কোথায় ত এবং থ শিখেলাম, ত এবং থ শিখেলাম, এটা শিখলেন। তারপর বিশেষ্য বিশেষণ পদ শিখেলাম, তারপর এক কথায় প্রকাশ শিখেলাম। তো এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে সেট আপ করে দেন। তারপরে আমরা একটা কৌশল শিখলাম। তাহলে কি একটা কৌশল শিখবো আর একটা ছন্দ শিখবো, একটা গল্প শিখবো। তাহলে আনন্দ লাগবে, পড়তে বিরক্ত লাগবে না। এই তো ফাতেমা বিনতে লেখছে সুন্দরভাবে, বিনা পানির উপদেশ শুনে বাল্মীকি এবং দুদিসি মুনির শারীরিক মরিচিকা দূর হয়েছে। হওয়ার পরে কি হয়েছে, তার জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞানের ইংরাজি কি, প্রতীতি। আমরা প্রতীতি শব্দের অর্থ শিখলাম, প্রতীতি শব্দের অর্থ জ্ঞান। অসংখ্য পরীক্ষায় আসে যে প্রতীতি শব্দের অর্থ কি, জ্ঞান বা প্রত্যয়। আচ্ছা, তাহলে শব্দের অর্থ শিখতেছি। পরীক্ষা আসে বাল্মীকি কি রচনা করেছে, রামায়ণ রচনা করেছে, সেটা আপনি শিখে ফেলছেন। মানে বইটাতে যে শুধু তত্ত্বগুলো যে যেভাবে সাজানো হয়েছে, কতগুলো বিষয় আপনি শিখবেন। কীর্তিস্তম্ভ শব্দের অর্থ কি সেটা শিখলেন, শারীরিক শব্দের অর্থ কি সেটা শিখলেন। এই মরিচিকা শব্দের অর্থ আসছে কতবার, মরিচিকা শব্দের অর্থ কি, এক কথায় আপনার সমার্থক শব্দ আছে না, সেই সমার্থক শব্দে আপনারা এই জিনিসগুলো শিখবেন। স্পষ্ট দেখা যায় না কারণ এটা বইয়ের পৃষ্ঠা, তো বইয়ের পৃষ্ঠাগুলো তো অনেক ছোট। হুম, এই জন্য এটা বোঝা যায় না। এই যে রিয়াল সাহেব এবার বিশাল করে লিখে ফেলছে, বিনা পানির উপদেশ শুনে বাল্মীকি ও দুতিসি মুনির শারীরিক মরিচিকা দূর হলো। ওকে, আচ্ছা, দেখেন আপনার কাছে নিজে নিজে এখন পারার কথা, কত সহজ লাগতেছে, এবং এগুলোর বাংলা অর্থগুলো শিখে ফেলতেছেন। আচ্ছা, এবার আরেকটা চমৎকার কৌশল শিখতে চাই, আরেকটা চমৎকার কৌশল শিখতে চাই, দেখি। আর এই যে দেখেন, আপনি দেখেন তো কিয়াগুলো পারতেছেন কিনা, এগুলো প্রত্যেকটাই পাবেন। দেখেন একটু দেখাই, আচ্ছা কিছু বানান দেখাই। আচ্ছা 56 নাম্বার এমসিকিউটা, আচ্ছা আমি একটু বড় করে দিই, তাহলে অ্যান্সারগুলো দিতে পাবেন না। আচ্ছা এই দেখেন 56 নাম্বার এমসিকিউটা দেখেন, কোনটি সঠিক, দুদিসি বানান। দুদিসি বানান ভুল হবে কারো, আর বলেন তো 56 কোনটা অ্যান্সার হবে, দুদিসি বানান বলেন কোনটা সঠিক হবে। সবাই পারবে এখন, দুদিসি বানান 56 লেখে অ্যান্সার করেন, কোনটা সঠিক হবে লেখেন। 56 57 58 এগুলো অ্যান্সার করেন, 59 এগুলো সব আসছে। এই যে দেখেন, পরিবার পরিকল্পনা পরীক্ষায় আসছে, সুন্দরবন গ্যাস কোম্পানি নার্সিং পরীক্ষায় আসছে, সোনালী ব্যাংক পরীক্ষা আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখেন এগুলো অ্যান্সার লেখেন, 56 57 58 59 60 পর্যন্ত অ্যান্সারগুলো দেন। প্রথম আসছে দুদিসি, তারপর মরিচিকা, আবার মরিচিকা, তারপর আসছে কি, তারপর আসছে শারীরিক, বাল্মীকি, কোনটা রাইট হবে দেখেন। 56 খ, আচ্ছা 57 মরিচিকা বানান কোনটা রাইট, দেখেন সবগুলাই পারার কথা। এই তো গুড, 56 বাবুল আহমেদ খ দিছে। গুড, আচ্ছা তাহলে প্রথমে কি আমরা কৌশলটা শিখছি, প্রথমে দিহিকার তারপর অস্বীকার। যে কৌশলটা ছিল সেই কৌশলে বানানে প্রথমে দিহিকার ছিল তারপর অস্বীকার, শুধু দেখতে হবে দিহিকার অস্বীকার কোথায় আছে, দিহিকার অস্বীকার কোথায় আছে। আচ্ছা, দিহিকার অস্বীকার দেখে শুধু দাগাইতে হবে কোথায় দিহিকার কোথায় অস্বীকার। তাহলে বুঝতে পারছেন আমি কৌশল সাজাইছি, কৌশলের সাথে ওই টাইপের প্রশ্নগুলো আবার ওইখানে যেয়ে সেট আপ করছি। তাহলে প্রশ্ন আগে দেখতে হয়েছে কোনটা নার্সিং পরীক্ষায় আসছে, কোনটা বিসিএস পরীক্ষায় আসছে, কোনটা ব্যাংকের পরীক্ষায় আসছে, কোনটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে, সমস্ত প্রশ্ন সংগ্রহ করতে হয়েছে, করার পর ওই টপিকের সাথে ঢুকানো হয়েছে। তাহলে দেখেন প্রশ্ন সংগ্রহ করাটা একটা কঠিন কাজ ছিল, সেই প্রশ্নগুলো সংগ্রহ করার পরে সেই টপিকের সাথে সেই প্রশ্ন ঢুকে ফেলা, তাহলে আপনার জন্য প্র্যাকটিস করতে সুবিধা হয়। আচ্ছা, এই যে রিয়েল সাহেবের অ্যান্সারগুলো দেখি সবগুলোই দিছে। আচ্ছা 53 খ,
ওকে রাইট। আচ্ছা 57-র অ্যান্সার দিছে গ, গ রাইট। রিয়েল সাহেব সব সঠিক করছে। 58-র ক, 58-র ক, 58-র ক, দীঘা রসিকা রাইট করছে। আচ্ছা সবগুলো কাট করছে। আচ্ছা তাহলে আমাদের শুধু ওই কৌশলটা মনে রাখতে হবে, এই বানানগুলো ডিস্টার্ব আর করবে না। মনে রাখতে হবে কৌশলটা কি, খুবই সহজ একটা কৌশল ছিল আমাদের। বাল্মীকি মুনির উপদেশ শুনে দুইজন মুনি, একজনের নাম হচ্ছে বাল্মীকি, আরেকজনের নাম হচ্ছে উদীচী। পরিচয়গুলো তো আমরা দিছি এখানে, ব্যাখ্যা দিছি বইয়ে। তারপর কি করলো, তাদের শারীরিক মরিচিকা দূর হইলো, ওকে হইলো। তারপর কি হলো, তার জ্ঞান অর্জন হইলো, প্রতীতি অর্জন হলো, হওয়ার পরে সে কি করলো, তার প্রতীতি অর্জন করার পর তার কি হলো, তাদের প্রতীতি অর্জন করার পরে তার কীর্তি ছড়িয়ে পড়লো, ঠিক না, কীর্তি ছড়িয়ে পড়লো। আচ্ছা ওকে। আচ্ছা এবার একটা টেকনিক শেখাবো, এবার একটা কৌশল, যে এগুলো সব পারার কথা এখন। আচ্ছা ভূতপূর্ব বানানটা, ভূতপূর্ব, এই বানানটা রাইট কোনটা হবে বলেন, এ না বি? ভূতপূর্ব, ভূতপূর্ব। আচ্ছা ভূতপূর্ব শব্দের ভূতপূর্ব এর অর্থ কি? সো অর্থ না, আগে বানান বলেন কোনটা রাইট, এ না বি? এ না বি ভূতপূর্ব বানান, এ না বি? আচ্ছা এক, শাহিনুর আক্তার দিয়েছে অ্যান্সার এ। আচ্ছা একজন দিছে বি, একজন দিছে এ। আচ্ছা আচ্ছা এ বি দুটোই অ্যান্সার আসতেছে। মিরাজ সাহেব দিছে বি, টিএল সাহেব দিছে এ, আচ্ছা নয়ন সাহেব দিছে এ, আচ্ছা পিপিল চাকমা দিছে এ, উষা দেবী চাকমা দিছে এ। আচ্ছা এটা নামটা কি উচ্চারণ করতে পারতেছি না। বৃষ্টি এ, রাজকন্যা এ, প্রিন্স মাহমুদ বি, মারিয়া আক্তার এ। আচ্ছা ওকে ওকে। আচ্ছা এবার এই ভূতপূর্ব এর শব্দের অর্থ কি একটু বলেন তো, শব্দের অর্থ কি? আচ্ছা এবার যারা অ্যান্সার দিয়েছেন তারা একটু লেখেন যে ভূতপূর্ব শব্দের অর্থ কি। তাহলে এটা থেকে আমরা বিপরীত শব্দ শিখবো এখন, বিপরীত শব্দ, বিপরীত শব্দ শিখবো। এই জন্য আমি বলতেছি, মানে বইটা হাতে নিয়ে নেন, কীভাবে পড়ানোটা টেকনিকটা এবার শেখাবো, এবার বুঝতে পারবেন যে প্রত্যেকটা পৃষ্ঠার যখন আপনার ব্যাখ্যা দিব, কারণ বই ছাড়া আসলে ব্যাখ্যা দেওয়াটা কষ্টকর আমার জন্য, কারণ বই হাতে নাই, পড়াবো একবার বই পড়াবো, এই কারণে কিছু ক্লাস আমাদের এলোমেলো হয়েছে। এবার 850টা পৃষ্ঠার ব্যাখ্যা সহকারে দিব। আচ্ছা ভূতপূর্ব, ভূতপূর্ব, আচ্ছা আচ্ছা একজন দিচ্ছে যে যা পূর্বে ছিল এখন নেই, যা পূর্বে দেখা যায়নি, আগের জিনিস। আচ্ছা 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 আর ফাতেমা বিনতে লিখছে আবার আধ্যাত্মিক। আচ্ছা রিয়েল সাহেব যা পূর্বে জানা হয়নি। আচ্ছা আচ্ছা রিয়েল রেহান মিরাজ সাহেব লিখছে জানি না। আচ্ছা ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে ভূত শব্দের অর্থ কি, ভূত, তাহলে ভূত শব্দের অর্থ কি, ভূত শব্দের অর্থ কি, ভূত শব্দের অর্থ কি? এই ভূত শব্দের অর্থ হচ্ছে, ভূত শব্দের অর্থ কি, ভূত শব্দের অর্থ হচ্ছে যেমন বললি না গ্রামগঞ্জে যে বলে ভূত, ওই ভূত অর্থাৎ অশ্বরী, অশ্বরীরই বলে না, অশ্বরীরই কি আত্মা, এটা একটা অর্থ, এটার একটা অর্থ আছে। আরেকটা হচ্ছে, আরেকটা অর্থ হচ্ছে ভূত শব্দের একটা হচ্ছে অতীত। তাহলে মানে আমরা দুইটা অর্থ পাইলাম, ভূত শব্দের অর্থ দুইটা। একটা হচ্ছে ওই যে কি সিনেমায় দেখি না আমরা, যে কি আত্মা, ঐশ্বরী আত্মা, ওই যে ভূতের ছবিগুলো যে আমরা দেখি, যে মাথা কিছু নেই, চেহারা নেই, কেমন একবার কাল্পনিক, এগুলো চেহারা দেখা না, এটা কাল্পনিক আর কি, এটা লিখতে হবে কাল্পনিক, কাল্পনিক। আচ্ছা বৈজ্ঞানিক যুগে এগুলো বিশ্বাস করে না। আচ্ছা
তার মানে দুইটা অর্থ, তাহলে ভূত শব্দের অর্থ দুইটা। এই জন্য মনে রাখবেন অদ্ভুত, বানান আমরা লিখব অদ্ভুত। অদ্ভুত বানানটা, এই অদ্ভুত বানানটা শব্দের অর্থ আমরা লিখব, এই অদ্ভুত বানানে শুধু রস্যকার হবে, এছাড়া যত ভূত আছে সব দুহুকার হবে। কৌশলটা বুঝতে পারছেন? অর্থাৎ অদ্ভুত বানানটা শুধু মনে রাখতে হবে, অদ্ভুত বানানটা মনে রাখতে হবে। অদ্ভুতের বানানে রস্যকার হবে, স্বরেও দয় ভয় রস্যকার আর দ, এই অদ্ভুত বানানে রস্যকার, এছাড়া যত ভূত আছে সব ভূতে দুহুকার হবে। অদ্ভুত বানানে রস্যকার, তার মানে বুঝতে পারছেন বি নাম্বারটা ভুল, এ নাম্বারটা রাইট। ভূতপূর্ব, ভূতপূর্ব। আচ্ছা, তাহলে মানে আমরা এখন শিখে ফেলি, তাহলে আমরা কি কি শিখলাম না। তার মানে এখন বলেন যে, এখন যদি বানান দিই আমি 2 নাম্বার আমি দেই যে ঘনীভূত, ঘনীভূত। আমরা কিন্তু শিখছিলাম, দেখেন আমরা কিন্তু শিখছিলাম একটা কৌশল বলছিলাম, মনে আছে কি না? রিয়েল সাহেবের এটা খুব মনে আছে, এটা রিয়েল সাহেব প্রায় প্রায় ক্লাসে বলে, ভুল লিখলে রিয়েল সাহেব বলে দিবে যে স্যার এটা ভুল লিখছেন। আমি বলছিলাম ভক্ত, ভ কয়ত, খেয়াল আছে কি না? ভতে ভবন আর ভূত, ভবন আর ভূত, এই ভূত বানান, ভবন আর ভূত। আর কতে হচ্ছে করণ আর হচ্ছে কৃত। এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে দেহিকা লিখতে হবে। তাহলে ঘনীভূত, তাহলে ভূত বানান কি আমাদের অবশ্যই দিতে হবে, আর তার আগে কি আমরা দেহিকা লিখব। ঘনীভূত, বাষ্পীভূত, বাষ্পীভূত, বাষ্পীভূত। তাহলে বাষ্পীভূত বানানটা আমাদের কি সব আমাদের দুহুকার দিতে হবে, আর ভূত বানান যেখানে হবে যে শব্দের শেষে তার আগে আবার দেহিকার দিতে হবে, ঠিক না? আচ্ছা, তারপরে কি দুর্বিভূত, দুর্বিভূত। তাহলে দুর্বিভূত, ভূত বানানটা তো আমরা শিখে ফেললাম, শুধু অদ্ভুত বানানের অসুকার, তাছাড়া সমস্ত বানানে কি হবে দুহুকার, আর ভূত যখন যুক্ত হবে তার আগে কি দেহিকার হবে। আচ্ছা, আমি একজন কমেন্ট লিখছে সুন্দর, মঈনুদ্দিন স্যার আপনার ক্লাস করে 3 মাসে 2টা সরকারি চাকরি পরীক্ষায় ভাইবা দিয়েছি, এটা অসাধারণ, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনি আপনার চাকরি হলে আমাকে জানাবেন, আমি আপনার জন্য অবশ্যই মিষ্টি খাওয়ার টাকা আপনাকে বিকাশ করে পাঠাবো। চাকরি যেদিনে হবেন সেই দিনে জানাবেন, 1 কেজি মিষ্টি আপনার জন্য বাজেট থাকলো। অসাধারণ, খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি করলাম, আমরা ভূত বানান, ভূত বানান আমরা অবশ্যই দুহুকার দেব, ঠিক আছে, দুহুকার দেব। শুধু আমরা জানি যে অদ্ভুত বানানে আমাদের কি শুধু রস্যকার হবে, এছাড়া যতগুলো ভূত বানান আছে সবগুলো দুহুকার হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ভূত লিখবো তার আগের বানানটা অবশ্যই আমাদের দেহিকার দিতে হবে, তার আগের বানানটা অবশ্যই আমাদের দেহিকার দিতে হবে। আচ্ছা, ওকে, তাহলে অসাধারণভাবে আমরা শিখে ফেললাম। এখন এই যে ভূত বানানটা আমি বলি, এই ভূত মানে হচ্ছে, আরেকটা মানে হচ্ছে ভূত তো ভূতেই, ওই যে আত্মা, আরেকটা ভূত মানে হচ্ছে কি, যেহেতু আমাদের ভূত মানে কি একটা হচ্ছে অতীত, একটা ভূত মানে কি আমাদের অতীত, অতীত। তাহলে এর সাথে কি ছিল, তাহলে ভূতের সাথে আবার কি ছিল, পূর্ব ছিল। তাহলে ভূতপূর্ব শব্দের অর্থ তাহলে কি হবে, অতীতের অতীত। তার মানে অতীতের অতীত অর্থাৎ পূর্বে যা ছিল, পূর্বে যা ছিল, যার অর্থ হবে পূর্বে যা ছিল। অর্থটা বুঝছেন যে পূর্বে ছিল, তার মানে হবে পূর্বে ছিল, পূর্বে ছিল, কিন্তু কিন্তু এখন নেই, কিন্তু এখন নেই। আমরা এক কথায় কি বলতে পারি, এটা এখন এক কথায় বলতে পারি প্রাক্তন, প্রাক্তন লিখতে পারি না, প্রাক্তন লিখতে পারি না। বলেন আজ প্রাক্তন প্রেমিক, প্রাক্তন প্রেমিক মানে কি, প্রাক্তন প্রেমিক মানে কি এখন বলেন তো। তার মানে পূর্বে ছিল এখন নাই, সেটাই তো প্রাক্তন প্রেমিক না, প্রাক্তন প্রেমিক। প্রাক্তন শিক্ষক, প্রাক্তন কি শেখ হাসিনা, অর্থাৎ শেখ হাসিনা আগে প্রাইম মিনিস্টার ছিল, এখন কি প্রাক্তন হয়ে গেছে, পূর্বে ছিল এখন নাই, ঠিক না? তার মানে পূর্বে ছিল এখন নেই, প্রাক্তন স্বামী, পূর্বে ছিল এখন নাই। তাহলে এক কথায় পূর্বে ছিল কিন্তু এখন নেই, এক কথায় আমরা প্রাক্তন বলতে পারি। তাহলে এটা পরফলা আকার, এটা মানে কি কয়ত, এটা হ্যাঁ আদ্যন্তন, এটা আমরা এইভাবে, এখন আমরা ডাইরেক্ট এইভাবে লিখি। আর যদি আমরা এইভাবে লিখি তাহলে তয়ত হবে, কিন্তু তাহলে হবে তয়ত।
ঠিক আছে না? আর যদি মাত্রা না দিই তাহলে ও হবে। তিনটা জিনিস দেখেন, এটা নিয়ে যেহেতু কথা বলছি, তার মানে এইভাবে যদি দেই তাহলে তয় ত, ত ত। আর যদি মাত্রা না দেই তাহলে হবে শুধু ও। আবার যদি এইভাবে দিই এইভাবে দেই তাহলে হবে কয়ত। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? তাহলে দেখেন, তাহলে ভূত শব্দার্থ পাইলাম। তাহলে এটা কি? এটা ছিল আমাদের অতীত। অতীত, তার মানে এর বিপরীত শব্দ কি হবে? এর বিপরীত শব্দ কি হবে বলেন? ভূতের বিপরীত শব্দ তাহলে কি হবে? এর বিপরীত শব্দ কি হবে বলেন? ভূতের বিপরীত শব্দ কি হবে? ভূতের বিপরীত শব্দ কি হবে? অতীতের বিপরীত শব্দ কি হবে বলেন? আচ্ছা, ভূত ভবিষ্যৎ না, এটা যদি আমরা অতীত দেই তাহলে ঠিক আছে। অতীত, অতীতের হবে, অতীতের যখন আমি বিপরীত লিখবো তখন ভবিষ্যৎ হবে। ভবিষ্যৎ, যেহেতু আমরা সংস্কৃত দিয়ে অ্যান্সার দিছি, সংস্কৃত দিয়ে অ্যান্সার দিতে হবে। অতীত, অতীতের বিপরীত কি? অতীতে ভবিষ্যৎ হবে তাহলে, ভবিষ্যৎ। কিন্তু না, অতীতের বিপরীত হবে ভবিষ্যৎ, কিন্তু ভূতের বিপরীত শব্দ হবে কিন্তু ভাবি। এই ভাবি, গ্রামে কিন্তু আমরা ভাবি বলি না? এই ভাবি, এই ভাবি কিন্তু ভাবিতের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ, ভাবি মনে রাখবেন। গ্রামে যে আমরা ভাবি বলি, ভাবি কাকে বলি? দাদার বউকে ভাবি বলি, বলি না? ভাইয়ার বউকে ভাবি বলি। তো এই ভাবি শব্দের আরেকটা অর্থ কিন্তু আছে ভবিষ্যৎ। তা এটা বিপরীত শব্দটা আমি বললাম, অনেক সংখ্য পরীক্ষা আসছে। পেতনি হবে না, পেতনি, পেতনি তো পেতনি মানেই তো ভূত, পেত ভূত, পেতনি এটা। কিন্তু যখন ভূত আসবে, ভূতে যখন অতীতের ব্র্যাকেটে অতীত দেওয়া থাকবে, তখন অবশ্যই আপনাকে ভাবি লিখতে হবে। কি লিখতে হবে? ভাবি লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখি, এবার দেখি কতগুলো কৌশল প্রত্যেকটা পৃষ্ঠায় বোঝাবো। যারা পেড বেসের স্টুডেন্ট আছেন, আশা করি বইটা সংগ্রহ করে নিয়ে নেন এই মাসের মধ্যে। হ্যাঁ, এই মাসের মধ্যে 500 টাকা রেট দিচ্ছি। আর এরপরে আমরা রেট দিচ্ছি 850 পৃষ্ঠার বই, কিন্তু মাথায় রাখবেন 850 পৃষ্ঠার বই, এবং পার্টেক্স কোম্পানির কাগজ দিয়ে, একবারে অন্যরকম বই। হ্যাঁ, বইটা পাওয়ার পরে যাদের কাছে বইটা পৌঁছে যাবে তারা কমেন্টে দিবেন, লিখবেন যে বইটা কেমন। হ্যাঁ, যার কাছে 12 তারিখ থেকে পৌঁছা শুরু করবে, লেখার সাথে খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আমি জানতে চাই যে বইটা যে আমি লিখলাম এই সময় ধরে, আমি কমেন্ট দেখতে চাই যে এই যে আমি প্রায় 6 মাস ধরে এই বইটা লিখলাম। হ্যাঁ, এগুলো তো জাস্ট আমরা কয়েকটা জাস্ট দেখাচ্ছি এখানে। হ্যাঁ, প্রত্যেকটা পৃষ্ঠাই। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস, এটা তো পড়াইলাম না, এটা তো অনেক ব্যাখ্যা নায়ক নায়িকা দিয়ে। আচ্ছা, প্রত্যেকটা পেজ বই আছে, প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা দেবো। মানে প্রত্যেকটারে ব্যাখ্যা, প্রত্যেকটারে টেকনিক আছে, প্রত্যেকটারে কৌশল আছে। এটার ব্যাখ্যা দিয়ে দিছি। আচ্ছা, এই যে, এই যে ভূত, সব ভূতে কি কি হবে? দুহুকার, কিন্তু অদ্ভুত বানানে রস্যকার। এই যে এখানে ছবি দিছে একটা ভূতের, দেখেন ভূতের ছবি, দেখেন ছবিটাকে দেখেন, এই যে দেখেন, দেখেন শুধু অদ্ভুত বানানে রস্যকার হবে, এছাড়া যতগুলো ভূত আছে সবগুলাতে দুহুকার হবে। ভূত, ভূত প্রেত, অদ্ভুত,
প্রভূত, কিমভূত, ঘনীভূত, পঞ্চীভূত, অভিভূত, অদ্ভুত, একীভূত। এই যে একীভূত ভূত থাকলে তারপরে দীর্ঘিকার হবে। অভূতপূর্ব, দুর্বিভূত, এই যে ভূত আছে তার আগে দীর্ঘিকার হবে। দুর্বিভূত, ভূতগ্রস্ত। ব্যতিক্রম, ভুতুরি। ভুতুরি শব্দটা ব্যতিক্রম, এর অর্থ হচ্ছে কাঁঠালের ভিতরে বজ্র, সেটার ব্যাখ্যা দিয়ে দিয়েছি। ভূত সম্পর্কিত তত্ত্ব, ভূত শব্দের অর্থ এই যে অশ্বরী আত্মা, আর ভূত শব্দের আরেকটা হচ্ছে অতীত, যেমন ভূতপূর্ব শিক্ষক। আচ্ছা, ভূতপূর্ব, ভূত যোগ পূর্ব, অর্থাৎ পূর্বে ছিল কিন্তু এখন নেই, এমন। এক কথায় আমরা প্রাক্তন বলতে পারি, এক কথায় প্রাক্তন প্রেমিক বলি আমরা, প্রাক্তন স্বামী, প্রাক্তন স্ত্রী, এই টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার হয়। আচ্ছা, তারপরে এমসিকিউ। তারপরে এমসিকিউ দেখেন আপনি এখন পারেন কিনা দেখেন। 47, 48, 49, 50 অ্যান্সার দেন। আমি আর বলবো না, আপনারা নিজে নিজে অ্যান্সার দেন। 47, 48, 49, 50 প্রত্যেকে অ্যান্সার লেখেন। একটু বড় করে দিই নাকি, না ঠিক আছে বড় করে দিই? তাহলে দেখতে পাবেন 47, 48, 49, 50 প্রত্যেকটা অ্যান্সারই সঠিক হওয়ার কথা। দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে এটা, তারপর প্রাইমারি পরীক্ষায় আসছে, তারপর ব্যাংকে আসছে, তারপর আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। সমস্ত প্রশ্নের ব্যাখ্যা প্রাইমারি সেক্টর অর্থাৎ জব সেক্টর প্লাস হচ্ছে অ্যাডমিশন সেক্টর, প্রত্যেকটারই। এই জন্য প্রত্যেকের জন্য এই বইটা গুরুত্বপূর্ণ। এবং প্রাইমারি থেকে শুরু করে চাকরির পরীক্ষার প্রশ্ন যারা সলভ করতে পারবে তার জন্য কোনো পরীক্ষায় কোনো কিছু না। আচ্ছা, আজকে শেষ করতে বলতেছে। আচ্ছা, যে আজকে প্রবলেম করতেছে নেটের। আচ্ছা, নেটের খুবই প্রবলেম হয়েছে, কারেন্টের আবার নেটের সমস্যা খুবই হয়েছে বর্তমান। এই কয়েকদিন থেকে যে নেটের প্রবলেম আর কারেন্টের প্রবলেম, এটা একবারে। আচ্ছা, একের গো, ঠিক আছে, গুড। এই 47 নাম্বার অ্যান্সার লিখছি কি, কি খান, আনজির খান। আচ্ছা, এ সঠিক করছে। দেখেন, অদ্ভুত বানানে শুধু রস্যকার হবে। দেখেন কোন বানানটি শুদ্ধ নয়, তার সব ভূত বানানে দুহুকার, সব বানানে দুহুকার, শুধু অদ্ভুত বানানে রস্যকার। দেখেন এইটাই প্রশ্ন নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, গুড, এরিয়াল সাহেবের অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা, তারপরে দরিভূত, আমরা জানি ভূত থাকলে কি হয়, দিহিকার হয়, আর ভূত বানান দুহুকার হয়। টেকনিকটা হচ্ছে আমরা প্রথমে দুহুকার দেখব, এখানে দুহুকার নাই, রাইট, ভুল। এখানে দুহুকার আছে, আমরা এটা নিব। এইখানে দুহুকার নেই, এটা ভুল। এইখানে দুহুকার আছে, তার মানে এইটা হবে। আবার আমাদের দেখতে হবে ভূত থাকলে তার পূর্বে কি হবে, দিহিকার হবে। আমরা জানি ভবন ভূত করণ কৃত থাকলে দিহিকার হবে। তার মানে দুইটা রুল এখানে প্রযোজ্য হয়েছে, তার মানে এইটা রাইট, এটা ভুল। দেখেন, অসাধারণ। আমরা জানি অশুদ্ধ কোনটা হবে, আমরা জানি ভূত বানান কি হয়, সবগুলো দুহুকার হবে। তাহলে এই যে আবার দেখেন কোন বানানটি অশুদ্ধ, তার মানে এটা অশুদ্ধ। কারণ অদ্ভুত বানানটা শুধুমাত্র কি হবে, শুধুমাত্র রস্যকার হবে, আর বাকিগুলো সব দুহুকার হবে। কোন বানানটি, তার অভূতপূর্ব, এটা বানানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, অভূতপূর্ব। অভূতপূর্ব অর্থাৎ আপনার যদি পড়াশোনা কৌশলভাবে শেখানো হয়, আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে পারবেন, প্লাস হচ্ছে চাকরি প্রশ্ন সমাধান করতে পারবেন। তার মানে এখন বুঝতে পারছেন বইটা তৈরি করতে এতদিন সময় লাগছে কেন। অনেকে টাকা পাঠাইছে, অনেকে বিরক্ত হয়ে গেছে, 1 মাস 2 মাস আগেও টাকা পাঠাইছে অনেকে। কারণ আমার একটা বই তৈরি করে আবার অনেকগুলো প্লেট চেঞ্জ করছি, না এটা প্রয়োজন আছে আরও চেঞ্জ করার। আমার প্রথমে বইটার তৈরি করার কথা ছিল 650 পৃষ্ঠার, সেই বইটা তৈরি করতে করতে ব্যাখ্যা দিতে 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 বইটা হয়ে গেছে 850। তো এই কারণে একটু সময় লাগলেও একটা অসাধারণ বই আপনি পাবেন হাতে, এবং প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আমরা ব্যাখ্যা দিব। 1 তারিখ থেকে আমাদের যে ক্লাসগুলো চালু হবে, টাইমগুলো বলে দিছি, বিকাল 5টার সময় ব্যাচ অথবা রাত 9টার সময় ব্যাচ। এই দুইটা ব্যাচ আমরা চালু করব, যার যেখন সময় সে ক্লাস করবে, এবং প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আলোচনা, বাংলা ইংলিশ জিকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে 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 আপনাকে শেখানো হবে। আর মাথায় রাখতে হবে, এখন বইয়ের অর্ডার দিয়ে দেন, এখন ফ্রি ক্লাস চলা অবস্থায় প্রত্যেকটা বইয়ের ডিসকাউন্ট দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা বইয়ের 500 টাকা বাংলা বই, সাধারণ জ্ঞান বই দেওয়া আছে
350 আর 300, আর একটা বাংলার একটা বই আছে 120। এইগুলো কিন্তু ফ্রি ক্লাস উপলক্ষে। এরপরে কিন্তু প্রত্যেকটা বই 100 টাকা করে বেশি কিনতে হবে, প্রত্যেকটা বই 100 টাকা করে বেশি নিব, অর্থাৎ এটা 600 নিব, এটা 450 নেব, এটা 400 নেব। এই কারণে ফ্রি ক্লাস অবস্থায় বইগুলো সংগ্রহ করে নিন, অথবা টাকা পাঠিয়ে দিলে আপনাদের স্ক্রিনশট দিয়ে দিবেন, আপনি বিকাশে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে দিলেই আমরা 12 তারিখ 14 তারিখ থেকে আমরা বই পাঠা শুরু করব, সিরিয়াল করে আপনি বই পাবেন। অর্থাৎ 1 তারিখের মধ্যে আপনি অবশ্যই 30 তারিখের মধ্যে অবশ্যই সবাই বই পাবেন, এবং আমরা 1 তারিখ থেকে শুরু করব ক্লাস। এই কারণে আপনার লং টাইম ধরে একটা ছাড় আছে বইগুলোতে। আর কোর্সের কথাও বলে দিছি, কোর্স 3টা সাবজেক্ট 3000 টাকা, কিন্তু ফ্রি ক্লাস উপলক্ষে যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 1250 টাকা। তা আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।